ছাত্র সংসদ নির্বাচনের বাস্তবতা জাতীয় রাজনীতি নিয়ে তরুণ প্রজন্মের মনোভাব সম্পর্কে কি বার্তা দিচ্ছে? জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সরকারি সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা কেন সঙ্গী? দুর্গাপূজা গতবারের চেয়ে আড়ম্বরপূর্ণ হবে এমন প্রত্যাশার মাঝেও শঙ্কার ছায়া কি বলছে সনাতন ধর্মাবলম্বীরা? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের আলোচনা থাকলেও তরুণদের জন্য বিষয়টা কিছুটা ভিন্ন, যেহেতু তাদের একটা বড় অংশ এবার ভিন্ন পরিবেশে ভোটের আয়োজন দেখবেন। এই তরুণদের মাঝে অগাস্ট পরবর্তী বাস্তবতায় রাজনীতি নিয়ে বেশ আগ্রহও দেখা গিয়েছিল। এখন এসে এর কি অবস্থা? রাজনীতি নিয়ে তারা কি ভাবছেন, বলছেন? অর্চিয়তনীরা জানার চেষ্টা করেছেন। যে মাঠে আগে হইতেছে আওয়ামী লীগ খাইতো, সেই মাঠে হইতেছে এখন আরেকজন এসে খাইতেছে। শুধুমাত্র নির্বাচন কবে হবে ছাড়া তাদের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আমি মাথা ব্যথা দেখতে পাচ্ছি না। আসলে রাজনীতি দলগুলো বলতে তারা সবাই নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। কোনটাই আর কি ভালো লাগে না রাজনীতি, আমার বাহিরে যাওয়ার ইচ্ছা বেশি। বাংলাদেশের রাজনীতি আমি এমনিতে পছন্দ করি না। তরুণদের হাত ধরেই গত বছর এক অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছিল ১.৫ দশকের ক্ষমতাসীন আওয়ামী লীগের। পতনের দিনটিতে বা এর পরপরই যে উচ্ছ্বাস ছিল সেটা অনেকটাই বদলে গেছে। ওই দেশে থাকার কোনো কারণ নেই, এই দেশ থেকে দ্রুত বিদেশ চলে যেতে হবে। না, দেশ ছেড়ে আমি কোথাও যাব। এই দেশটা আমার, এই দেশটাকে আমাদেরকেই করতে হবে। এই দেশের দিয়ে কিচ্ছু হবে না। এই যে হাত তুলে ফেলেছে, একদম হ্যান্ডস আপ। এই দেশের মানুষ কোনোদিন ভালোই হবে না। গত এক বছরের রাজনীতি নিয়ে অফলাইন আলোচনাতেও দেখা গেছে হতাশার ছাপ। মারামারি কাটাকাটি একটু কিছুই বাড়ছে, এছাড়া আর বাড়তি কোনো কিছু খারাপ লাগছে আর কি। দেশে উন্নতি হচ্ছে না, অবনতি হইতেছে। খুব আমার প্রতিফলন দেখতে হবে যে কোন দল কি করছে আমার জন্য, আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটা আমি দেখতে পাচ্ছি না। যদি আপনি সার্বিক দিক বিবেচনা করেন তাহলে আসলে কোনো রাজনৈতিক দলকেই ভোট দেওয়া যায় না। আগের যে রাজনীতি সেখানে তরুণদের অংশগ্রহণটা তুলনামূলক কম ছিল, কিন্তু এখনকার যে রাজনীতি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তরুণদের অংশগ্রহণ অনেকটাই বেশি। এই যে চাঁদাবাজি, এই যে নারীর ধর্ষণের যে বিষয়গুলো, এরকম সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তারা কেউ অ্যাওয়ার না, তারা কেউ কনসাস না এইসব বিষয়ে। বাংলাদেশ সবসময় একজন পর একজনের ক্ষমতায় ছিল, যেরকম পারছে সেরকম চলছে। জনগণের ভালো মন্দ কখনো দেখে যায়। রাজনীতিবিদদের নিয়েও অনেক ক্ষেত্রেই রয়েছে নেতিবাচক মনোভাব। ওরা তো নিজের লাই করে, মানুষ তেমন করে না। তারা ব্যক্তিগত রাজনীতি করে, কোনো পরিবর্তন আসে না এখন। ওনারা যেগুলো পরিকল্পনা করে ওগুলো কোনোটাই ধরতে গেলে বাস্তবায়ন করে না। ঠিকই একজন একটা নেতা আসতেছে, সে তার মতন বলতেছে যে সে এটা করবে, তারা তাদের বগিতে উঠার পর সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা অর্থটা দেখতেছে, ব্যাংক ব্যালেন্স খুঁজতেছে। বর্তমানে এখন যারা আছে তারাও বলতে গেলে ওই রকমই, কারণ দেশের প্রতি কারো ভালোবাসা আসলে ওই রকম ভাবে নাই বললেই চলে। কারণ নিজেদের পরবর্তী প্রজন্ম কিভাবে তারা রাজনীতি করে বড় পর্যায়ে যাবে সে নিয়েই ব্যস্ত আছে। রাজনৈতিক দল সমর্থন করা নিয়ে সাধারণ মানুষ সাধারণত প্রকাশ্যে কথা বলতে চান না, তবে দলের সরাসরি সমর্থক বা কর্মীদেরও রয়েছে নিজস্ব যুক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সাথে রাজনীতি করার কারণ হচ্ছে, যখন আমরা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করি সেই সময় যে ফেসিবাদ আমাদের গ্রাস করে রেখেছিল, এই ফেসিবাদের বিরুদ্ধে সবথেকে বলিষ্ঠ ভূমিকা যারা রাখছিল, আমার মনে হয় সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা সংগঠনের স্ট্রাকচার কি, তার এই স্ট্রাকচারের মধ্যে কোনরূপ চাঁদাবাজি, টেন্ডারবাজি তো আরও যে বিভিন্ন অপকর্ম এগুলো আছে কিনা, কিংবা তারা নারীদের প্রতি রেসপেক্টফুল কিনা। তা আমি যখন এই প্যারামিটারে দেখি, তখন দেখি যে শিবির হচ্ছে বাংলাদেশের মধ্যে এক্সিস্টিং দলগুলোর মধ্যে সবথেকে বেস্ট দল, যারা এই সবগুলো প্যারামিটারে উত্তীর্ণ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করার পেছনে যে মূল রিজন, সেটা হচ্ছে একটা গণঅভ্যুত্থানের ব্যানগার্ড হিসেবে কাজ করার জন্য, কিংবা গণঅভ্যুত্থানকে রক্ষার জন্য, কিংবা বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক শক্তি দরকার ছিল, আমরা সেই সাংগঠনিক কোনো স্ট্রাকচার ছিলাম না। সো ফর দিস রিজন আমরা যেহেতু ছাত্রদল কিংবা শিবিরের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা রয়েছে, সেই জন্য আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটা সাংগঠনিক ভিত্তি আমরা তৈরি করি। অগাস্ট মাসে প্রকাশিত বিআইজিডির একটি জরিপে দেখা গেছে ২৭ বছরের কম বয়সী তরুণদের ১২% জামায়াতে ইসলামী, ৯% বিএনপি, ৭% আওয়ামী লীগ ও ৪% এনসিপিকে সমর্থন জানিয়েছে। তবে সবচেয়ে বেশি ৪৮% তরুণ এখনও সিদ্ধান্ত নেননি। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও যে ফলাফল দেখা গেছে, তাতে জাতীয় রাজনীতিতে তরুণদের মতের প্রতিফলন
কতটা বোঝা যাচ্ছে, বলছিলেন জরিপটির সাথে সংশ্লিষ্ট এই অধ্যাপক। পোলগুলো দেখাচ্ছিল এর আগেই যে এডুকেটেড মিডল ক্লাস আরবান ইউথের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতা রিলেটিভলি বৃদ্ধি পেয়েছে। যেটা হবে যে তার একটা প্রভাব অবশ্যই ন্যাশনাল ইলেকশনে পড়বে, আমরা একটা ভ্যালিডেশন যেটা পেয়েছি। কিন্তু যখন আপনি একটা ন্যাশনাল নির্বাচনের কথা বলছেন, সেই ন্যাশনাল নির্বাচনে তো শুধু আরবান এডুকেটেড মিডল ক্লাস তারাই একমাত্র অংশ নেয়, বা কোনো কোনো ক্ষেত্রে 20% মানুষজন ডিসিশনটা নেয় হচ্ছে নির্বাচনের দিনে। যদি সরকার গঠন করার ধারণাটা বিএনপি গঠন করবে এই ধারণাটা মানুষের মধ্যে থাকে, তাহলে নন আইডিওলজিক্যাল ভোটারের একটা বড় অংশ কিন্তু হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত বিএনপিকে ভোট দিবে। কিন্তু এসেনশিয়ালি এটা পরিষ্কার যে আপনার এই ইউথের যে ভোট, সেটার একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ হচ্ছে জামাতের পাওয়ার এখন পর্যন্ত পসিবিলিটি আছে। তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি ঘিরে আগেও এক ধরনের অনাগ্রহ ছিল। রাজনৈতিক দলগুলো নিয়ে যেমন নানা ধরনের অভিযোগের জায়গা রয়েছে, সেগুলো তরুণদের নিয়ে গঠিত এনসিপিও ছাপিয়ে উঠতে পারেনি। তবে রাজনীতি ঘিরে যে আশাবাদ একেবারেই নেই, তেমনটাও নয়। জনগণের ম্যান্ডেট বজায় রাখার জন্য আপনাকে এই চাঁদাবাজি, যে খুন গুম, এই সকল বিষয়গুলো থেকে আপনাকে আরো সরে আসতে হবে। যে সমস্যাগুলো আমাদের মধ্যে হচ্ছে, অরাজকতা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় বলেন, বা নারীর সেফটির যে সমস্যাগুলো, আমরা বিশ্বাস করি যে খুব দ্রুতই সেগুলো নিরসন হবে। যারা পরবর্তীতে সরকার আসুক, যারা শান্তশিষ্ট, দেশের জন্য কল্যাণকর কিছু করবে, তারাই আসুক, যে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য। অনেকে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের জায়গাকেও ইতিবাচক হিসেবে দেখছেন। একই সাথে বর্তমানে আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও বিশৃঙ্খলা থেকে উত্তরণেও নির্বাচিত রাজনৈতিক দলের ভূমিকার প্রত্যাশা রয়েছে। একই সাথে গতানুগতিক ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে জনস্বার্থ বিবেচনার রাজনীতি চান প্রায় সবাই। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী। মিস্টার রব্বানী, আপনি তো একেবারেই তরুণদের নিয়ে কাজ করেন, আপনার কাজটাই তাদের সঙ্গে। ছাত্র সংসদ নির্বাচনের পর জামায়াত মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে গেছে কিনা এবং বিএনপি চাপে পড়েছে কিনা, এমন প্রশ্ন বারংবার আলোচনার টেবিলে এসেছে। এই সময়কার তরুণদের মধ্যে দল বা দলীয় আদর্শ নাকি তাদের মাঠের কর্মকাণ্ড, কোন বিষয়গুলোকে তারা বেশি বিবেচনায় নেয় তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ দাঁড় করানোর ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আপনাদের যে প্রতিবেদনটি এতক্ষণ প্রচারিত হলো, সেখানে কিন্তু একটা টেবিল দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 48 জন এখনও সিদ্ধান্ত নেয়নি। এটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা ইন্ডিকেটর। কারণ আপনি জানেন যে 24শে গণঅভ্যুত্থান কারা করেছিল? এই তরুণরাই। এবং সেখানে কে শিবির, কে ছাত্রদল, কে বাম সংগঠন, তার কোনো ভেদাভেদ কিন্তু ছিল না। সকল ছাত্র সংগঠনের বাইরে একটা বড় এসেছে। সকল রাজনৈতিক সংগঠন, সকল সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের বাইরেও সকল তরুণরা, সকল শিক্ষার্থীরাই কিন্তু এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। অর্থাৎ গণঅভ্যুত্থানের আগে তাদের যেমন রাজনীতির প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়েছিল, যেটা আমরা শিক্ষকরা বা আমরা যারা মানে তাদের অভিভাবক, তারা অনেক সময় চিন্তিত হতাম। হেট পলিটিক্স প্রজন্ম বলতো না এই একটা সময়, রাইট। কিন্তু তারাই কিন্তু আমাদের ভুল প্রমাণ করেছিলেন, যাদেরকে আমরা ভাবতাম যে না, রাজনৈতিক সচেতন না, কিন্তু তারা রাজনৈতিক সচেতনতা দেখিয়ে তারা কিন্তু 24শে গণঅভ্যুত্থানটি ঘটিয়েছেন। কিন্তু আপনি দেখুন, এই গত এক বছরই কিন্তু সেই গণঅভ্যুত্থানের ঐক্য, চেতনা, প্রতিজ্ঞা এবং রাজনৈতিক যে প্রত্যাশা, তার অনেক কিছু কিন্তু আর দেখা যাচ্ছে না। সেটা অনেকেই কিন্তু বলেছে, এই তরুণরা কিন্তু বলেছে। অর্থাৎ এই নতুন যেই ছাত্ররা, আপনার ধরেন যেই ছাত্ররা এই আন্দোলনটি নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিজ্ঞা নিয়ে, দেশকে নতুন রাজনীতি উপহার দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই কিন্তু নতুন রাজনৈতিক দলও গঠন করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই পুরনো বন্দোবস্তের মাঝেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। ফলে এই যে নতুন প্রজন্ম যে আবারও রাজনীতির থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যালার্মিং। কারণ তাদের যেই প্রত্যাশাটি তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা যদি এখন পূরণ না হয়, তাহলে 24শে গণঅভ্যুত্থানের আগে যেমন একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ ছিল, আরও বেশি রাজনীতি বিমুখ হয়ে যাবে। এখন ছাত্র সংসদ নির্বাচনগুলোর ক্ষেত্রে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, যদিও একটি বিশ্ববিদ্যালয় বা
একটা নির্দিষ্ট ক্যাম্পাসের জনগোষ্ঠীতে সারা দেশের তরুণদের মনস্তত্ত্ব বিচার করা সম্ভব নয়, কিন্তু সেখানে 80% মতো শিক্ষার্থী ভোট দিতে গেছে, তাদের সক্রিয়তা দেখা গেছে। ফলে সেটা কোনো বার্তা দেয় কিনা? আপনি যে রাজনীতি বিমুখতার কথা বলছেন, তার মধ্যে তাদের কোনো প্রত্যাশা, কোনো নতুন চেষ্টা? দেখুন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের খুব বেশি সম্পর্ক আমি দেখি না। কারণ এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, 33 বছর পর নির্বাচন হলো। ফলে 33 বছর ধরে একটা কিছু হয় না, সেটার প্রতি একটা আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ বিরতির পর 2019 সালে একটা নির্বাচন করেছিল, আবার তারা এই নির্বাচনটি করেছে। ফলে এই নির্বাচন নিয়ে ছাত্রছাত্রীদের যে আপনার আগ্রহ এবং তাদের যে আপনার সংশ্লিষ্টতা, সেটার সাথে ক্যাম্পাসের একটা সম্পর্ক আছে। একে আপনি জাতীয় রাজনীতির সাথে রাজনীতির সচেতনতার প্রতিফলন হিসেবে দেখতে চাইছেন না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 3টি রাজনৈতিক দলের 6 জন নেতা তার এই সফরে যুক্ত হয়েছেন। কিন্তু এই সফরে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? সেখানে কি ভূমিকা রাখবেন তারা? আর কেনই বা নির্দিষ্ট 3টি দলের প্রতিনিধিকেই নিয়ে যাওয়া হচ্ছে? এমন নানা প্রশ্ন সামনে আসছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে, আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার। আর এই কারণেই এই সফরে যুক্ত হচ্ছেন তারা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই থাকবে, এ কারণে দেশের গুরুত্বপূর্ণ নানা আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে। এর আগে বিদেশের মাটিতে কোনো কোনো উপদেষ্টা যেহেতু আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন, সামাজিক মাধ্যমে এমন আলোচনাও আছে, অন্য রাজনৈতিক দলের নেতারা গেলে তাদের কর্মীরাও হয়তো উপস্থিত থাকবেন, ফলে তেমন হেনস্থার ঝুঁকি কমে যেতে পারে। আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী। তার কাছে যাচ্ছি আবারও। শেষের যে বক্তব্যটুকু, সেটুকু দিয়ে আলোচনা শুরু করতে চাই। অর্থাৎ রাজনৈতিক নেতাদের এই উপস্থিতি, বিদেশের মাটিতে হেনস্থা বা ভিন্ন রকম কোনো যে জনমতের প্রকাশ, সেটার থেকে রক্ষা কবচ হতে পারে কিনা? অর্থাৎ ওইসব দলের কর্মীরা যদি উপস্থিত থাকেন, ফলে তেমন হেনস্থার ঝুঁকি কমবে, আপনি কিভাবে দেখেন? না, আপনার এই মন্তব্যটি কিছুটা হলেও যথার্থতা আছে। কারণ সরকার হয়তো, আমরা বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি যে নানানভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কারণ শুরুতে যেমনটি বলছিলাম যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল, সেই ঐক্য এই সরকার ধরে রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে আমাদের ছাত্রদের মাঝে যে অভূতপূর্ব ঐক্যটা তৈরি হয়েছিল, এই সরকারের একটি প্রধান কাজ ছিল ছাত্রদের মাঝে সেই ঐক্যটা ধরে রাখা, সেটি তারা ব্যর্থ হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন থেকে ছাত্রদের মাঝে এবং সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বোঝাপড়া এবং ছাত্রদের ঐক্যের বিষয়গুলো যখন বিনষ্ট হয়েছে আস্তে আস্তে, তখন থেকে কিন্তু আপনার পর্যবেক্ষণে পতিত ফ্যাসিবাদীরা কিন্তু মাথাচাড়া দেওয়া শুরু করেছে দেশে এবং দেশের বাইরে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কোনো কোনো উপদেষ্টা বাইরে গিয়ে ব্যাপকভাবে হেনস্থার শিকার হয়েছে। ফলে আপনি ঠিকই ধরেছেন, আমার কাছে সেটা মনে হচ্ছে যে এই অবস্থায় রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে যাওয়া হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার মতো একটা ব্যাপার হতে পারে। আবার একই সাথে যাদেরকে নিয়ে গেলেন, তারাও খুব বাছাই করা 2-3টি রাজনৈতিক দলের। সেখানে আবার কিন্তু নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণটি কোথায়? এই ব্যাপারে বিবিসি বাংলাকে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সদস্য বলেছেন যে তারা একরকম একটা বিবেচনা করে নিয়েছেন, অর্থাৎ তাদের এক ধরনের হিসাব নিকাশের মধ্য দিয়ে নিয়েছেন কারা ক্ষমতায় আসতে পারে, কারা আগামী রাজনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। ফলে রাজনীতিতে আসলে ভূমিকার প্রেক্ষাপটে তাদেরকে নেওয়া হয়েছে। কিভাবে দেখেন এই বিষয়টিকে? দেখুন, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। যে গণঅভ্যুত্থান কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলো করেনি, দেশের আপামর জনসাধারণ এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। সুতরাং সরকারের শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের আপামর জনসাধারণ এবং অন্যান্য পেশাজীবী মানুষ যারা বলেন, বিভিন্ন সংগঠন যারা বলেন বা যারা এর সাথে যুক্ত ছিলেন, তাদের সাথেও কিন্তু একই ধরনের যোগাযোগ রক্ষা করার কথা ছিল, কিন্তু শুরু থেকেই কিন্তু সরকার সেটা ব্যর্থ হয়েছে। বলছেন সরকার রাজনৈতিক দলগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে।
আপনি ধরুন অফকোর্স, এবং আপনি কয়েকটি রাজনৈতিক দলের পুরাতন এবং নতুন 2-3টে রাজনৈতিক দলের সাথে আপনি বসেন, একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, একটা রিপোর্ট একটু আগে দেখেছি যে 67 বার তারা মিটিংয়ে বসেছেন, অথচ জুলাই সনদ নিয়ে এখনও তারা ঐক্যমত্য পৌঁছতে পারেননি। কেউ একজন সেদিন বলছেন যে তারা বসে বসে ওখানে এফজিডি করছেন, এবং যখনই দেশের ভিতরে কোনো সংকট তৈরি হয় তখনই আমরা দেখি প্রধান উপদেষ্টা ওই 2-3টা রাজনৈতিক দলের সাথেই বসেন। আপনি যদি প্রথম মিটিংয়ের কথা ভাবেন, গণঅভ্যুত্থান পরবর্তী, সেটা 8 তারিখে সম্ভবত সেনাবাহিনী প্রধান যখন কয়েকটি রাজনৈতিক দলকে ডাকলেন, সেখানে দেখবেন ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল এবং আর 2-1টি রাজনৈতিক দল, সেখানেও কিন্তু এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা তাদেরকে কিন্তু সেখানেও ইনভাইট করা হয়নি। ফলে তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত এই সরকার সত্যিকার অর্থে জনগণের কথা খুব বেশি শুনছে বলে আমার মনে হয়নি। ওই কয়েকটি রাজনৈতিক দলের, পুরাতন 2-3টে রাজনৈতিক দল আর একটি নতুন রাজনৈতিক দল। আচ্ছা, এবং যেই রাজনৈতিক দল, আপনি এটাও মাথায় রাখতে হবে, যে রাজনৈতিক দলকে আপনি গুরুত্ব দিচ্ছেন সেই রাজনৈতিক দল তো এখনও নিবন্ধনই পায়নি, সেটা তার গুরুত্বপূর্ণ প্রশ্ন অফকোর্স। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্রদের প্রতি তো আমাদের সেই প্রত্যাশাটা ছিল, নতুন বন্দোবস্তের ঘোষণা তারাই তো দিয়েছিল, কিন্তু গত 1 বছরে তাদের যে কর্মকাণ্ড এবং তাদের বিরুদ্ধে যে নানান অভিযোগ, তার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো কিছু আমরা পাইনি এখনো পর্যন্ত। আচ্ছা, অর্থাৎ এখন পর্যন্ত সরকারের যে দিক থেকে যে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কে যায় সেটিকে আপনি প্রশ্নের সামনে রাখছেন। এক্স্যাক্টলি। আর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলা ভাঙচুরের ঘটনায় গত বছরের দুর্গাপূজা ঘিরে শঙ্কা ছিল, ফলে কোথাও কোথাও অনাড়ম্বর ছিল আয়োজন। এবার তাতে জাঁকজমকের ছোঁয়া লাগবে বলেই আশা করছেন আয়োজকরা। তবে পূজার সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা জানাচ্ছেন কেউ কেউ, যদিও সোমবার নারায়ণগঞ্জে মন্দির পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবছর দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই। তানহা তাসনিমের প্রতিবেদন। আসছে দুর্গাপূজা, চলছে প্রস্তুতি। পূজা ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ যেমন দেখা যাচ্ছে, তেমনি শঙ্কাও আছে অনেকের মনে। পঞ্জিকা কোনো জায়গায় দেখতে হয় না যে আমাদের পূজার আর কয়দিন বাকি আছে। এটা যদি দেখি কোনো একটা জায়গায় নিউজ দেখি যে আপনার প্রতিমা ভাঙা হয়েছে, তাহলে বুঝে যাই যে অবশ্যই পূজা আসতেছে। এই শিক্ষার্থী যেমনটা বলছিলেন, প্রতিবারের মতো এবারও পূজা আসার আগেই এসেছে গাজীপুরের এক মন্দিরে আংশিক প্রস্তুত এই প্রতিমা ভাঙার খবর। তবে তাতে ঘাটতি হয়নি আয়োজনে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে প্রায় 2000। অন্তর্বর্তী সরকার দিয়েছে বাড়তি 1 কোটি টাকার অনুদান। গণঅভ্যুত্থানের পরে একটা স্বাভাবিকভাবে একটা পরিবর্তিত পরিস্থিতি, প্রশাসন তখনও তো এতটা সংগঠিত হয়নি। সেই সময় ছাত্ররা আমাদের পাশে দাঁড়ানোয় এবং রাজনৈতিক দলগুলো আমাদের পাশে এসে দাঁড়ানোয় এবং সেনাবাহিনী বিশেষ করে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা জন্মাষ্টমীটা চমৎকারভাবে তারপরে স্বাভাবিকভাবেই জন্মাষ্টমীর প্রতিফলনটা দুর্গাপূজায় হয়েছে। এইবার আরও বেশি, কারণ ওইবার থেকে পূজা বেড়েছে। তার মানে কি, পুজো বাড়ার অর্থ হচ্ছে নিশ্চয়ই পুজোর আনন্দের মধ্যে আমরা ডুবে থাকতে চাইছি। পূজা নিয়ে এমন উৎসাহের কথা বলছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের কেউ কেউ। গত বছর একটু সবকিছু শান্তশিষ্ট ছিল, কারণ গত বছর একটা সিচুয়েশন আলাদা ছিল, বাট আই থিঙ্ক আস্তে আস্তে সিচুয়েশনটা ঠিক হয়ে যাচ্ছে। এবছর আরো আড়ম্বরপূর্ণভাবে হচ্ছে আর কি, ওরকম কোনো পার্থক্য নেই। তবে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর 11 মাসে প্রায় 2500 সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যদিও তা ঠিক নয় বলে জানানো হয় পুলিশ সদর দপ্তর থেকে। যখনই দেখি আমাদের মন্দিরে বা কোথাও নিরাপত্তা বাহিনী দিয়ে ভর্তি, তখন তো একটু করে সংখ্যা জাগেই যে এত নিরাপত্তা বাহিনী, অবশ্যই তাহলে কিছু হতে পারে। গত বছর তাঁতীবাজার অনেক কিছু হয়েছে, বোমা হামলা, এই সব কিছু হয়েছে, এগুলা নিয়ে আর কি আশঙ্কা হচ্ছে। বিগত বছরগুলোতে বিভিন্ন স্থানে হওয়া হামলা ভাঙচুরের তথ্য উপাত্তের ভিত্তিতে দুর্গাপূজার সময় কোন এলাকা কতটুকু ঝুঁকিপূর্ণ তার একটি মানচিত্র তৈরি করেছে সামাজিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা। যদিও বিশ্লেষকদের মতে শঙ্কার বিষয়গুলোকে পাত্তা দিতেই নারাজ সরকার, যার উদাহরণ গাজীপুরের প্রতিমা বাতাসে ভেঙেছে বলে দাবি করেছে পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্গাপূজায় ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। স্পেশালি আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা, সব কটা ভুয়া মিথ্যা, কোনোটা সত্যি ওটা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যার সংবাদ। অথচ এবারের দুর্গাপূজায় ঘিরে 4টি জেলায় যে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে।
এই যে পুজোয় ভাঙচুর হবে, এটাও যেন একটা প্রচলিত কেমন একটা তৈরি হয়েছে। যখন দুষ্কৃতিকারী চিহ্নিত হয় তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা, যেটা আমরা 53 বছর হয়ে গেল, সেটা আমরা খুব কম দেখেছি। আড়ম্বরপূর্ণ আয়োজনের কথা শোনা গেলেও নিরাপত্তার শঙ্কা আর কর্তৃপক্ষের তার স্বীকৃতি দিতে অনীহার চিরাচরিত যে দৃশ্যপটে প্রতি বছর দুর্গোৎসব শুরু হয়, এবারও তার চেয়ে ভিন্ন কিছু দেখা যাচ্ছে না। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন মোহাম্মদ গোলাম রব্বানী, তার কাছে যাচ্ছি। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে ইস্যু বানানোর আলোচনা আছে বাংলাদেশের রাজনীতিতে। গত বছর সরকার পতনের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে যেমন ব্যাপক গুজব ছড়িয়েছে, আবার বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছেও। একের পর এক মাজারে হামলা এখনও থামানো যায়নি। এইসব ঘটনার প্রেক্ষাপটে সরকারের ভূমিকাকে কীভাবে দেখেন? সরকার নিরাপত্তা দেওয়ার কথা বলছে, নিরাপত্তা ঝুঁকি নেই বলছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার মতো যেই আশ্বাস সরকারের দিক থেকে পাওয়া যাচ্ছে, কতখানি আস্থা রাখা যায়? দেখুন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা অংশ নিয়েছিলাম তাদের একটা স্বপ্নের জায়গা ছিল, একটা প্রত্যয়ের জায়গা ছিল, সেটা হচ্ছে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কারণ জুলাই গণঅভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল কিন্তু গুম খুনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ফলে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং সেই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদা, সমান অধিকার প্রতিষ্ঠার একটা স্বপ্ন কিন্তু আমাদের ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী প্রায় 1.5 বছর এই সময়ে কিন্তু আসলে আমরা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি। এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে খুন যেমন হয়েছে, তেমনি আপনার মব কিলিং, যেটাকে অনেকেই মব প্রেশার গ্রুপ ইত্যাদি বলার চেষ্টা করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে মব কিলিং কিন্তু হয়েছে, অসংখ্য মব কিলিং হয়েছে। ফলে রাষ্ট্র খুন, মব কিলিং, চাঁদাবাজি এবং সংখ্যালঘুদের উপরে একেবারেই ব্যাপক কিছু হয়েছে তা নয়, বাট সংখ্যালঘুদের উপর কিছু কিছু আক্রমণ তো হয়েছেই, সেগুলো আপনার প্রতিহত করতে সরকার ব্যর্থ হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ। আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনটাকে ভারত আসলে মেনে নিতে পারেনি। ফলে ভারতের পক্ষ থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আমরা কাউন্টার কু এবং নানান ধরনের সাম্প্রদায়িক যে প্রপাগান্ডা, সেগুলোর বিষয়ে কিছু সংবাদ মাধ্যম ভারতে, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক, তারা অ্যাক্টিভ আছে, এই কথাটি সত্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সংখ্যালঘুদের উপরে যে কোনো ঘটনায় ঘটেনি তা কিন্তু নয়। এবং আপনি জানেন যে প্রতি বছরই, হ্যাঁ এটা সত্য যে পুজোর সময় আসলেই প্রতিমা ভাঙচুরের খবর তো আমরা পাচ্ছি, এবং এটা একই সঙ্গে, অর্থাৎ দেখুন উৎসবমুখর পরিবেশ যেমন দেখা যায় এবং সম্প্রীতির নানান বাতাবরণ আপনি দেখতে পাবেন, আবার প্রতি বছরে যে প্রতিমা ভাঙার খবরও পাওয়া যায়। ফলে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? দেখুন, আপনি যদি সমাজের দিকে তাকান তাহলে সমাজে কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই বলে আমি মনে করি। কারণ প্রতিমা ভাঙার যা দুই একটা ঘটনা আপনি দেখেন, সেগুলোর প্রত্যেকটার পেছনে পলিটিক্যাল মোটিভ আছে বলে আমি মনে করি। আপনি যদি আমাদের ক্ষতিটা কোথায় আসলে, লাভ ক্ষতি তো নিশ্চয়ই আছে। কারণ কোনো দল তো আপনার এইটাকে প্রমাণ করার চেষ্টা করে যে আপনার ধরেন ভোটের একটা রাজনীতি আছে, কোনো দল হেরে গেলে মনে করে হয়তো হিন্দু সম্প্রদায় তাদের ভোট দেয়নি। আবার কোনো দল তো এটাকেই পুঁজি করবার চেষ্টা করেছে যে আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন পর্যন্তই সংখ্যালঘুরা, এই সংখ্যালঘু শব্দটি আমি বিশ্বাস করি না, কেমন তারা নিরাপদ, আমরা না থাকলেই তারা নিরাপদ নাই, এই যে আপনার প্রপাগান্ডা, এগুলো তো আছে। ফলে প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলোর পেছনে পলিটিক্যাল মোটিভ আছে। আবার নিছক দু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেগুলোকে আবার আপনি দেখবেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনেকের ইন্ধন আছে, তার মধ্যে সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা হয়। ফলে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে আমাদের সমাজ এখনও সাম্প্রদায়িক সম্প্রীতিতেই বিশ্বাস করে। এই দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং এই পুজোতে আমি আশা করব গত বছর যা হয়েছে এবছর যাই হোক, আমি আসলে সত্যিকার অর্থে সরকার যেভাবে দেশের শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ডিল করেছে আমি তাতে খুব বেশি আশাবাদী না। বাট এদেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আমার প্রত্যাশা থাকবে যে এই পুজো যেন একটা উৎসবমুখর পরিবেশই হয়। অনেক ধন্যবাদ গোলাম রব্বানী সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিং এ। দর্শক, এই ছিল আজকের মতো। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।